আজকে যেটা আমরা পড়বো সেটা হলো যে এরিয়া ক্যাপাসিটেন্স বা হলো ক্যাপাসিটেন্স। তো এর কয়েকদিন ধরে আমরা, কয়েকদিন বলতে লাস্ট দিন আমরা পড়েছিলাম হলো শিট রেজিস্ট্যান্স। তার মানে হলো একটা ভিএলএসএ সার্কিট যেটা আমরা ডিজাইন করেছি সেটার বিভিন্ন ধরনের লেআউট গুলোর তোমার হলো রেজিস্ট্যান্স কিরকম সেটা বের, মানে কিভাবে বের করা যায় ইকুয়েশন। তারপরে হলো একটা বিভিন্ন ধরনের সার্কিটের রেজিস্ট্যান্স আমরা মেজারও করে দেখেছি, মানে ক্যালকুলেট করে দেখেছি অ্যাকচুয়ালি। সেটা হলো পুল আপ পুল ডাউন ট্রানজিস্টরে তোমার হলো রেজিস্ট্যান্স। তো আজকে আমরা শিখবো হলো ক্যাপাসিটেন্স, যে হলো তুমি কেউ কি বলতে পারবো যে কোথায় ক্যাপাসিটর ফর্ম করে? মানে আমরা কোথায় ধরে নিতে পারি যে এখানে একটা ক্যাপাসিটর থাকতে পারে? একটা সার্কিটের কোন ধরনের ইকুইপমেন্ট দেখলে বা কোন ধরনের সেটআপ দেখলে আমরা বলতে পারবো যে এখানে একটা ক্যাপাসিটর ফর্ম করবে, বা ক্যাপাসিটর কি বেসিক্যালি, সেটা যদি কেউ বলতে পারে। স্যার চার্জ স্টোর করে স্যার, তারপর স্যার ফিল্টার হিসেবেও কাজ করে স্যার। হ্যাঁ, ক্যাপাসিটর ওটা তো গেল তোমার অ্যাপ্লিকেশন না, অবশ্যই তোমার অ্যাপ্লিকেশন যেটা বললো সেটা কারেক্ট আছে। কিন্তু তুমি যদি মনে করো যে তোমার মাথায় কি আসে যখন একটা ক্যাপাসিটরের নাম শোনো, যে হ্যাঁ ক্যাপাসিটরটা কিভাবে তৈরি হয়, ক্যাপাসিটরের ভিতরে কি থাকে? স্যার, ক্যাপাসিটরের ভিতরে স্যার দুইটা আলাদা প্লেট থাকে স্যার। এক্স্যাক্টলি। আর মাঝখানে কি থাকে? স্যার ইনসুলেটর থাকে, দুইটার মাঝখানে ইনসুলেটর থাকে স্যার। মাঝখানে ইনসুলেটর তা না, মানে মাঝখানে মানে কাগজের মতো ডিরেক্ট, কি জানি স্যার থাকে। মানে ডিরেক্ট কোনো কানেকশন থাকে না আর কি। তোমার হলো জি স্যার। আহ, বিভিন্ন ধরনের মিডিয়াম থাকে। এখন তোমার পারমিটিভিটি যেরকম লাগবে সেরকম তুমি মিডিয়াম দেবে তার ভিতরে, কিন্তু ডিরেক্টলি কানেক্টেড দুটো প্লেট থাকে না, তারা সেপারেটলি সেপারেট দুটো প্লেট থাকে এবং তাদের মধ্যে কি চার্জের আদান প্রদান হয়। তার মাধ্যমেই তোমার হলো মানে চার্জ ডিসচার্জ হওয়ার মাধ্যমেই তোমার হলো ওর মধ্যে দিয়ে কারেন্ট অথবা ওর অ্যাক্রসে ভোল্টেজ শো করে। ওকে, তার মানে আমরা বলতে পারবো যে দুটো সেপারেট প্লেট, যদি এদের মাঝখানে যদি আলাদা কোনো মিডিয়াম থাকে এবং সেটা কি দুটোর মধ্যে একটা ডিস্টেন্স থাকে দুটো প্লেটের মাঝখানে, মানে তারা যদি ইলেকট্রিক্যালি ডিরেক্ট কানেক্টেড না হয়, তার মানে তাদের মধ্যে ইলেকট্রিক্যাল ডিরেক্ট কোনো কানেকশন নাই। অবশ্যই মাঝখানে একটা ইনসুলেটিং মিডিয়াম আছে অথবা একটা মিডিয়াম আছে, কিন্তু ডিরেক্ট কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নাই দুটা প্লেটের মধ্যে। সেই সেইখানে কি ফর্ম করবে? ক্যাপাসিটর ফর্ম করবে, তাই তো? এখন তোমাদের কি মনে আছে যে এই যে আমরা ওই যে তোমার হলো এনমস যখন আমরা ফ্যাব্রিকেশন করেছিলাম তখনও আমরা ইনসুলেটিং মিডিয়াম বলতেছিলাম, বা দেখছিলাম যে থিন অক্সাইড লেয়ার ইউজ করছি, তার উপরে গেট দিছি। তারপরে আমরা বলছিলাম যে হ্যাঁ গেটটা ডিরেক্টলি কানেক্টেড না চ্যানেলের সাথে, মাঝখানে একটা ইনসুলেটিং মিডিয়াম আছে। মনে আছে কি কারো? যখন তোমার হলো এনমস ফ্যাব্রিকেশন করেছি তখন গেটের, মানে যেখানে আমরা গেটে পালস দিতাম সেই, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তোমাদের ইসমত রাফিউন দোলা নামে কেউ আছে? না স্যার, না স্যার। আছে স্যার, আছে। ওই যে দুর্জয়। হ্যাঁ, দুর্জয় স্যার, অন্য নাম, বোনের নাম। আচ্ছা। তো আছে স্যার, আইডি 2 স্যার, ওর নামটা অন্যরকম স্যার। আচ্ছা, সমস্যা নেই। তো এরিয়া ক্যাপাসিটেন্স মানে তোমার যদি ভিএলএসআই, তোমরা যদি মনে থাকে তোমাদের এনমস যখন আমরা ডিজাইন করেছিলাম তখন গেটের নিচে আমরা থিন অক্সাইড লেয়ার দিয়েছিলাম এবং সিলিকন ডাইঅক্সাইডের, এবং সেটা বলেছিলাম কি যে আইসোলেটর হিসেবে কাজ করে, মানে গেট এবং চ্যানেল এর মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন থাকে না। এই যে আমরা ভোল্টেজ দিতাম সেখানে চ্যানেল ফর্ম করতো, মনে আছে কি তোমাদের? এনমস, পিমস, ডিপ্রেশন টাইপ, ইনহান্সমেন্ট টাইপ তখন পড়েছিলাম। তখন মনে আছে কি যে গেটের নিচে আমরা ইনসুলেটর দিয়েছিলাম এবং গেটে যখন আমরা ভোল্টেজ দিতাম তখন নিচে চ্যানেল ফর্ম করতো, অথবা মাঝে মাঝে কি অলরেডি চ্যানেল ফর্ম করা থাকতো, সেখানে আমরা ভোল্টেজ দিলে চ্যানেলটা আস্তে আস্তে উইথটা বাড়তো। এটা যদি তোমাদের মনে থাকে তাহলে তোমরা দেখবা যে ওখানে প্রিন্সিপালটা দেখবা যে গেট এবং চ্যানেলের মাঝখানে একটা ইনসুলেটিং মিডিয়াম আছে, মানে ডিরেক্ট ইলেকট্রিক্যাল কানেকশন নাই। তো সেইখানে কি হবে? সেখানে অবশ্যই ক্যাপাসিটেন্স ফর্ম করবে। বুঝতে পারলাম যে একটা সার্কিটের কোথায় ক্যাপাসিটর ফর্ম করে, যেখানে হলো
দুটো প্লেট মানে সেপারেট থাকে, এবং সেই রকমই একটা এক্সাম্পল হলো তোমার হলো ওই যে গেটের ইউজুয়ালি গেটের মাঝখানে কি একটা ডাইইলেকট্রিক ইনসুলেটিং মিডিয়াম থাকে, এবং সেটার কারণে সেখানে একটা কি তৈরি হয়, ক্যাপাসিটেন্স ফর্ম করে। এই যে দেখো এখানে বলে দিয়েছে। তো ক্যাপাসিটে মানে একটা লেয়ারের আন্ডারে ক্যাপাসিটেন্স ফর্ম করছে ধরে নিলাম। তো এখন আমরা বলতে পারি যে আচ্ছা ক্যাপাসিটর কিভাবে মেজার করবো, তাই না? এর আগের দিন আমরা একটা রেজিস্ট্যান্স মেজার করার একটা ইকুয়েশন পড়েছি, তো ক্যাপাসিটর মেজার করার একটা ইকুয়েশন আছে, সিম্পল ইকুয়েশন। তো সেই ইকুয়েশনটা হলো সি ইকুয়াল টু রিলেটিভ পারমিটিভিটি, তারপরে হলো তোমার হলো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, তারপরে হলো এরিয়া, আর হলো উইথ না, এটা হলো তোমার হলো থিকনেস অফ সিলিকন ডাইঅক্সাইড। ওকে, ডি হলো থিকনেস অফ সিলিকন ডাইঅক্সাইড। তো তোমরা কিন্তু কিছু শুনতে পাচ্ছি না স্যার। হ্যাঁ, সবারই কি শুনতে সমস্যা হচ্ছে? না স্যার, শোনা যায়। না স্যার, শোনা যায়। শোনা যাচ্ছে তো স্যার। ওকে, তো এর আগেও কিন্তু আমি বলেছিলাম কি যে একটু আগে আমি বললাম যে তোমার হলো ক্যাপাসিটর ফর্ম করে কোথায়, গেটের নিচে যেই সিলিকন ডাইঅক্সাইডের যে লেয়ারটা আছে সেখানে, তাই তো? এখন সিলিকন ধরলাম হলো এটা হলো গেটের নিচে সিলিকন ডাইঅক্সাইড, মানে এর উপরে গেট আছে আর নিচে আছে হলো চ্যানেল। আচ্ছা, তানজিল হোসেন কিছু শোনা পাচ্ছে না। আচ্ছা, সমস্যা নাই, আমি রেকর্ডিং এ দিয়েছি, ভিডিওটা আমি আপলোড করে দেবো। তাও দেখো তুমি হলো নেট কানেকশনটা তোমার অফ করে অন করার চেষ্টা করো, তাহলে হয়তোবা নেটওয়ার্কের সমস্যার কারণে হতে পারে। তো যদি তোমার হলো মনে থাকে, তারপর আমি কি তোমাদেরকে ডিজাইন করে দেখাবো যে সিলিকন ডাইঅক্সাইডটা কোথায় ছিল, তোমাদের যদি মনে না আসে, বা আমি কি সেই ধরনের স্লাইড ওপেন করে দেখাবো? কারণ তোমরা কিন্তু আমার মনে হচ্ছে যে ক্লুলেস, বিষয়টা রিকল করতে পারছো না যে কোথায় তোমরা এটা দেখেছো। সেটাকে বের করে দেখাবো নাকি? জি স্যার, একটু তাহলে ভালো হয়। ওকে, সমস্যা নাই। তো মনে হয় সেকেন্ড থার্ড লেকচারের দিকে ছিল। এই যে এটা এই যে এটা হলো, এটা কি মসফেট করেছিলাম বলো দেখি? এনমস। ওকে, কারণ হলো এই চ্যানেলটা হলো এই যে এন টাইপের। এবং আরেকটা জিনিস করেছিলাম, এখানে দেখো এটা কি গেট, তাই না? এটা তো গেট, তাই না? এবং এর আন্ডারে তোমার হলো পলিসিলিকন আছে, এবং তার নিচে আরেকটা লেয়ার আছে, সেটা হলো থিন অক্সাইড লেয়ার। এই অক্সাইড লেয়ারটা দেওয়ার কারণ হলো তোমার হলো এই যে ইনসুলেশন করার জন্য। বুঝতে পারলাম? চ্যানেল কিন্তু ফর্ম করবে এখানে, চ্যানেল তোমার হলো নিচে, আর গেট আর পলিসিলিকন কি উপরে। ওকে, আর এর মাঝখানে একটা লেয়ার দিয়েছি ইনসুলেটিং মিডিয়াম, এটাকে বলছে হলো সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার। বুঝতে পারলাম? এই যে তোমার ডিজাইন করার সময় ওই যে দেখো ফার্স্টে কি দিয়েছো, এই দেখো ফার্স্টে যখন তুমি হলো এটা ডিজাইন করেছো তখন এই যে পি পি ডিফিউশনের উপরে তুমি দিয়েছো কি, এই যে দেখো সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার। ওকে, তারপরে এই যে দেখো থিন অক্সাইড লেয়ার এই যে একটা দিয়েছো, এই যে। তারপরে এটা পরে অবশ্য কেটে ফেলেছো সাইডগুলো, শুধুমাত্র রেখেছো কোথায়, এই যে গেটের নিচে। বুঝতে পারছো কি? তোমরা মনে করতে পারছো? স্যার, বুঝতে পারছি। তো আমরা এখন কাজ করছি কোনটা নিয়ে, যে ক্যাপাসিটর, আমরা ক্যাপাসিটেন্স ফর্ম করবে কোথায়, এই অক্সাইড লেয়ারের বরাবর, তাই না? মানে এই গেট এবং হলো চ্যানেল এর মাঝখানে ক্যাপাসিটেন্স ফর্ম করবে। তো ক্যাপাসিটেন্সের যে ইকুয়েশন, সেটা বের করার জন্য আমাকে কনসিডার করতে হবে কাকে, এই যে মাঝখানে যে থিন অক্সাইড লেয়ারটা আছে, এটাই তো
মানে হলো দুইটার মধ্যে সেপারেশন করতেছে, তাই না? মানে হলো গেট এবং চ্যানেলের মাঝখানে যে গ্যাপটা, এটার কারণটা কি? কারণটা হলো এই থিন অক্সাইড লেয়ার। তো আমরা এখন যেই থিকনেসের কথা বলবো বা এরিয়ার কথা বলবো, এটা কার বলবো বলো দেখি? মানে প্লেটের এরিয়া আর ওই ইনসুলেটিং মিডিয়ামটা এর এরিয়া সেম। তো আমরা এখন যত ক্যালকুলেশন করব, এটা কার করব? উইথ, লেন্থ অথবা থিকনেস কার বের করব? ইনসুলেটর। হ্যাঁ, ওই ইনসুলেশন মিডিয়াম হলো তোমার হলো থিন অক্সাইড লেয়ারটা। ওকে, বুঝতে পারলা? তো এখন এটা মনে করো যে সেই থিন অক্সাইড লেয়ারটা যেটা হলো স্যান্ডউইচ হয়ে আছে কার মধ্যে? গেট আর তোমার হলো নিচে ছিল হলো চ্যানেল, এর মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছে, সেটাকে আমরা বের করে আনছি মনে করো। ওকে, তো এখন এটার লেন্থ হলো এই বরাবর, সরি এখানে মার্ক করতে সমস্যা, লেন্থ হচ্ছে এই বরাবর, উইথ হচ্ছে এই বরাবর, তার মানে এটা হলো এল, এটা হলো ডাব্লিউ, আর এরিয়া হলো এটা। তো এরিয়া ইকুয়াল টু কত বলো তো? WL। WL, এক্স্যাক্টলি। আর যে থিকনেসটা মানে লেয়ারটার যে থিকনেসটা আছে সেটা কত? এখানে কিন্তু টি লেখানো আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হলো ডি। এখানে তোমরা এই যে দেখো থিকনেসটাকে ওরা মেনশন করছে কি দিয়ে? ডি দিয়ে। ওকে, আর এরিয়া বলতে বোঝাচ্ছে হলো WL। তো এখানে এখন দেখো সব মার্কগুলো ফেলাই দিই। এই যে দেখো ক্যাপাসিটর তাহলে যেটা ফর্ম করবে সেটার ভ্যালুটা কত হবে দেখছো? যে রিলেটিভ পারমিটিভিটি ইনটু ফ্রি স্পেস, এপসিলন নট এপসিলন ফ্রি স্পেস ইনটু হলো এ ডিভাইডেড বাই ডি। এ বলতে হলো এরিয়া, ডি বলতে হলো তোমার হলো ওই যে থিন যে লেয়ারটা আছে তার থিকনেস কতটুকু। ওকে, তো এটা বের করলে আমরা ক্যাপাসিটেন্স বের করতে পারবো। কিন্তু এখানে একটা দেখো দেখি, ক্যাপাসিটেন্সের নাম কি শুধু ক্যাপাসিটেন্স দেওয়া আছে না কি দেওয়া আছে বলো? এরিয়া ক্যাপাসিট্যান্স। এরিয়া ক্যাপাসিটেন্স দেওয়া আছে। আমরা আমাদের মনে আছে যে শীট রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্সের মধ্যে পার্থক্য কি? শীট রেজিস্ট্যান্সটা কি ধরে নিয়েছিলাম বলে মনে আছে? যে লেন্থ আর উইথ সমান ধরে নিয়েছিলাম, এবং নেয়ার পর বলছি যে প্রত্যেকটা স্কোয়ারের রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, তাই না? মানে স্কোয়ার স্কোয়ার ভাবে ভাগ করছিলাম কালকে যেটা পড়লাম, সেটা যদি তোমাদের মনে থাকে। তো এরিয়া রেজিস্ট্যান্স বলতে আবার এখানে আবার সেম জিনিস, আমরা ধরে নিব লেন্থ আর উইথ সেম, এবং সেটাকে আমরা পার স্কোয়ার হিসেবে ক্যালকুলেট করব। তার মানে আমরা এখানে ক্যাপাসিটেন্স হলো এটা, আর এটাকে যদি এ দ্বারা যদি ভাগ দেই ক্যাপাসিটেন্সটাকে, তাহলে কি পাবো? ক্যাপাসিটেন্স হলো ফ্যারাড পার এরিয়া বা মাইক্রোমিটার স্কোয়ার। মানে বোঝাচ্ছে হলো, আমি বোঝাতে চাচ্ছিল ক্যাপাসিটেন্স তো এতটুকু ফর্ম করে এই ইকুয়েশনে। এখন পার ইউনিট এরিয়াতে কতটুকু ফেস মানে ক্যাপাসিটেন্স ফর্ম করে, মানে তোমরা বুঝাইতে পারলাম তোমাদের কি কি? এখানে কিন্তু এল আর ডাব্লিউ কিন্তু গুণ অবস্থায় আছে, কাটাকাটি যাবে না। সেহেতু আমরা করব কি, নিচে পুরোটাকে আমরা এরিয়া দ্বারা ভাগ দিয়ে দিব। তার মানে আমরা বলতে পারবো কি, পার এরিয়ায় ক্যাপাসিটেন্স কতটুকু। মনে করো যে বাংলাদেশের পপুলেশন 1,47,570 বর্গ কিলোমিটারে তোমার হলো 20 কোটি। জনসংখ্যার ঘনত্ব আমরা বের করি কিভাবে বলো দেখি? জনসংখ্যাটাকে কি দিয়ে ভাগ দেই? এরিয়া দিয়ে। এরিয়া দিয়ে ভাগ দিই। তো এখানে আমরা এরিয়া ক্যাপাসিটেন্স বলতে বোঝাবো হলো ক্যাপাসিটেন্সের ঘনত্ব। সেটা বের করবো কিভাবে? ক্যাপাসিটেন্সকে আমরা ভাগ দেব কি দিয়ে? এ দিয়ে। বুঝতে পারলাম? জি স্যার। এখন এটা বার করলে তোমার হলো ইকুয়েশনটা দাঁড়ায় হলো এই যে এটা, এপসিলন নট রিলেটিভ পারমিটিভিটি ডিভাইডেড বাই ডি। এটা হলো ইউনিটটা বের করছে। ইউনিট বের করা তোমরা হলো শিখে গেছো, মানে শিখে যেতে পারবে, কোনো ব্যাপার না। তো ইউনিটটা দাঁড়াইলো কি দেখো দেখি ফাইনালি? ইউনিটটা দাঁড়াইছে কি, মানে ইকুয়েশন এটা, এটার ইউনিট কত ফাইনালি? এই ক্যালকুলেশন করে ইউনিট পাইছে কত? পিকোফ্যারাড ডিভাইডেড বাই মাইক্রোমিটার স্কয়ার। ওকে, বুঝতে পারলাম? এটা তার মানে কি দাঁড়ালো বলো তো? এই এটাকে বলতেছে কি, এরিয়া ক্যাপাসিটেন্স। আর এটাকে আমরা লিখবো কিভাবে জানো? ফার্স্টে একটা স্কয়ার ড্র করব, তারপরে সি, আর যেহেতু গেটের ক্যাপাসিটেন্স বাইর করতেছি সিজি, এইভাবে মেনশন করব। এই যে দেখো এখানে লেখা আছে এই যে
এরিয়া ক্যাপাসিটেন্স এভাবে দেখানো হয়। আচ্ছা, এখন এরিয়া ক্যাপাসিটেন্স দেয়া আছে, এই যে ধরো গেট টু চ্যানেলের জন্য কি রকম, মেটাল টু সাবস্ট্রেটের জন্য কি রকম। আর দেখো কিন্তু সেইখানেই মানে রেজিস্ট্যান্স কার মধ্যে ফর্ম করে একটু দেখো, একটু যদি তোমরা কল্পনা মানে বুঝতে পারো, সেখানে দেখো এর আগে রেজিস্ট্যান্স কি ডিফিউশনের আলাদা রেজিস্ট্যান্স ছিল, পলিসিলিকনের আলাদা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু যখন ক্যাপাসিটেন্স চলে আসতেছে তখন কিন্তু দুইটা লেয়ারে যে টু কথাটা মাঝখানে আসতেছে, গেট টু চ্যানেল, তার মানে গেট আর চ্যানেলের মাঝখানে ক্যাপাসিটেন্স ফর্ম হয়। মানে দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারলা? রেজিস্ট্যান্স ফর্ম হয় কোথায়? একটা নিজস্ব ম্যাটেরিয়ালের মধ্যে, সেটা ডিফিউশন হোক, পলিসিলিকন হোক, যেটাই হোক, কিন্তু ক্যাপাসিটেন্স ফর্ম হচ্ছে কোথায়? দুইটা লেয়ারের মাঝখানে। কথাগুলো কি খুবই কঠিন লাগছে? স্যার একবার রিপিট করেন। কতটুকু রিপিট করব? মানে স্যার এই যে যে লেয়ারের কথাটা বললেন যে ফর্ম করে, আচ্ছা দাঁড়াও, আমি তাও প্রথম থেকে একটু হালকা করে বলি। এটা হলো ক্যাপাসিটর কতটুকু, ক্যাপাসিটেন্স কতটুকু মানে একটা ইনসুলেটিং মিডিয়াম, মানে মানে সিলিকন ডাইঅক্সাইড ধরলাম হলো এটা, উপরে গেট ছিল, নিচে হলো চ্যানেল ছিল। ওর সাথে মাথা ঝুঁকায় ঝুঁকায় কথা বলে আরো বেশি খুশি হয়। পিয়াস মাইক অফ করো। ওকে, তো ক্যাপাসিটেন্স ফর্ম হয় হলো এটা। তো ক্যাপাসিটেন্স ফর্ম হওয়ার মধ্যে ইকুয়েশনের মধ্যে ছিল হলো কি এরিয়া গুণ হয়, তার মানে একটা এরিয়াতে কতটুকু ক্যাপাসিটেন্স ফর্ম হয় সেটা। এখন আমরা পার ইউনিট এরিয়াতে কতটুকু ক্যাপাসিটেন্স সেটাকে বলবো হলো এরিয়া ক্যাপাসিটেন্স। ওকে, তার মানে এ দ্বারা যদি আমি ভাগ দিই সেটাকে আমরা বলতে পারবো এরিয়া ক্যাপাসিটেন্স। এরিয়া ক্যাপাসিটেন্সের ভ্যালুটা আমরা সেটাকে আমরা মেনশন করি হলো একটা সামনে একটা স্কোয়ার আর সি জি। ওকে, যে এটার দ্বারা বোঝাবে হলো এরিয়া ক্যাপাসিটেন্স। আর সেটাকে সেটার যে ইকুয়েশন সেটা কমে বের হয়ে আসে হলো রিলেটিভ পারমিটিভিটি ইনটু পারমিটিভিটি অফ ফ্রি স্পেস ডিভাইডেড বাই ডি। মানে এটা কাটাকাটি চলে যাচ্ছে যেহেতু এ দ্বারা ভাগ দিচ্ছি, এবং সেটার ইউনিটটা হলো পিকোফেরাড ডিভাইডেড বাই মাইক্রোমিটার স্কোয়ার। মানে প্রতি মাইক্রোমিটার স্কোয়ারে এরিয়াতে কতটুকু ক্যাপাসিটেন্স ফর্ম করে ওই ভ্যালুটা হলো পিকোফেরাডে। বুঝলাম? তো এখন এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে দেখো, যে ওই যে এরিয়া ক্যাপাসিটেন্স কতটুকু, এগুলোর ভ্যালুগুলো এখানে দেয়া আছে। তো এই এরিয়াটাকে কিভাবে মানে এটাকে কিভাবে ইয়া করে, তোমার হলো গেট টু চ্যানেল মানে ক্যাপাসিটেন্স, কিন্তু রেজিস্ট্যান্স যখন আমরা মেজার করছিলাম তখন কিন্তু দেয়া ছিল কি ডিফিউশন লেয়ারের রেজিস্ট্যান্স এতটুকু, পলিসিলিকনের এতটুকু, কিন্তু যখন ক্যাপাসিটেন্সের কথা চলে আসে তখন দুইটা লেয়ারের মাঝখানের কথা বলা হয়, যে গেট টু চ্যানেলের মাঝখানে যে গেট আর চ্যানেল আছে তার মাঝখানে ক্যাপাসিটেন্স কতটুকু এখানে বলে দেওয়া আছে 4 পিকোফ্যারাড 10⁻⁻⁴ মাইক্রোমিটার স্কোয়ার। এটা হলো 5 মাইক্রোমিটার টেকনোলজির জন্য। তারপর হলো ডিফিউশন লেয়ারের ক্ষেত্রে কতটুকু, তারপর পলিসিলিকন টু সাবস্ট্রেটের ক্ষেত্রে কতটুকু, মেটাল টু সাবস্ট্রেটের ক্ষেত্রে কতটুকু। তার মানে এখানে দুটা লেআউটের কথা বলা আছে এবং দুটার মাঝখানে ক্যাপাসিটেন্স ফর্ম হয়। তার মানে রেজিস্ট্যান্স ফর্ম হয় একটা তারের মধ্য দিয়ে, কিন্তু ক্যাপাসিটেন্স ফর্ম হবে কখন? দুইটা তারের মাঝখানে, তাই না? সেরকম আর কি, যে তুমি মনে করো যে কোথাও মেটাল দিলা বা ইয়া দিলা সেখানেই রেজিস্ট্যান্স থাকবে, কিন্তু যখন ক্যাপাসিটেন্সের কথা আসবে তখন মেটাল আর সাবস্ট্রেটের মাঝখানে ক্যাপাসিটেন্স ফর্ম হবে, গেট আর চ্যানেলের মাঝখানে ফর্ম হবে। বুঝতে পারলাম কি? জি স্যার। তো লাস্ট কথাটা যদি আরেকবার একটু বলতে ভালো হতো। ক্যাপাসিটেন্স আর রেজিস্ট্যান্স তোমার হলো ফর্ম হয় কোথায়? মনে করো যে তোমার বাসার মনে করো মানে নরমালি একটা তারের কথা চিন্তা করো, একটা রেজিস্ট্যান্স ফর্ম করার জন্য একটা তারের যথেষ্ট, তাই না? একটা তারের মধ্যে দিয়ে তার রেজিস্ট্যান্স আছে, তাই না? কিন্তু ক্যাপাসিটেন্স ফর্ম করার জন্য পূর্ব শর্ত কি? দুইটা তার থাকা লাগবে বা দুইটা প্লেট থাকা লাগবে, তাই না? জি স্যার। তার মানে রেজিস্ট্যান্স ফর্ম করার জন্য একটা তারই যথেষ্ট, মানে সেটা গেট হোক, চ্যানেল হোক, ডিফিউশন হোক, পলিসিলিকন হোক, যে কোনো একটা ম্যাটেরিয়ালই যথেষ্ট। কিন্তু ক্যাপাসিটেন্স ফর্ম করবে কোথায়? যখন দুইটা লেয়ারের মাঝখানে, তার মানে দুইটা লেয়ার পাশাপাশি আছে তার মাঝখানে কি ফর্ম করবে? ক্যাপাসিটেন্স। বা দুইটা গেট আর চ্যানেল আছে এর মাঝখানে কি আছে? সিলিকন ডাইঅক্সাইড। তো দুইটা এই যে গেট আর চ্যানেল আছে এর মাঝখানে কি ফর্ম করবে? ক্যাপাসিটেন্স ফর্ম করবে। তার মানে ক্যাপাসিটেন্স ডিপেন্ড করে কার উপর? দুইটা দুইটা সাবস্ট্রেট বা দুইটা ম্যাটেরিয়াল যখন পাশাপাশি থাকে একটা ডিসটেন্সে তখন। তার মানে দুইটা লেয়ারের যে সংযোগ স্থল সেখানেই ক্যাপাসিটেন্স ফর্ম করে, কিন্তু রেজিস্ট্যান্স কি একটা ম্যাটেরিয়ালের উপরও করে।
যে গেট আর চ্যানেলের ক্যাপাসিটেন্স হচ্ছে, পলিসিলিকন টু সাবস্ট্রেটের হচ্ছে, কিন্তু এর আগে লেকচারে 16 নাম্বার লেকচারে যদি তোমরা দেখে থাকো সেখানে দেখবা যে কোনো ধরনের ইয়া নেই, বলে দেওয়া আছে যে মেটালের রেজিস্ট্যান্স এতটুকু, ডিফিউশনের এতটুকু, কিন্তু 17 নম্বরের লেকচারে দেখো এটা কিন্তু দুইটা লেয়ারের কথা পাশাপাশি বলে দেওয়া থাকবে, গেট আর চ্যানেলের এতটুকু, ডিফিউশনের এতটুকু, পলিসিলিকন টু সাবস্ট্রেট এতটুকু, মেটাল 1 টু সাবস্ট্রেট এতটুকু। এই জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম যে এখানে ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে দুইটা ম্যাটেরিয়াল ইনভলভ, কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের নিজস্ব রেজিস্ট্যান্স থাকে। এবার কি বুঝছো? জি স্যার, এবার বুঝতে পারছি। ওকে, তো মোটামুটি আমরা শিখে গেলাম কিভাবে ক্যাপাসিটেন্স, এরিয়া ক্যাপাসিটেন্স কি এসব, বা এই যে ভ্যালুগুলো। এখন আমরা একটার শুধুমাত্র বের করে দেখি, এই ক্যাপাসিটেন্সের ভ্যালুগুলো তোমরা বের করতে পারবা। তো আচ্ছা, কেউ আমাকে মনে করে মানে কেউ আমাকে বলতে পারবা যে এরিয়া ক্যাপাসিটেন্স তো আমরা ধরে নিলাম কি পার ইউনিট এরিয়ার জন্য, তাই না? এখন যদি কেউ যদি আবার ব্যাক চায় যে বাংলাদেশের জনসংখ্যা কত, তো ঘনত্বকে আমরা কি দ্বারা গুণ করব? এরিয়া দ্বারা। টোটাল এরিয়া দিয়ে। হ্যাঁ, টোটাল এরিয়া দিয়ে। আচ্ছা, কেউ যদি আমি যদি মনে করো যে এরিয়া দ্বারা ভাগ দিছি, তাই তো, সেটা পাইলাম হলো তোমার 1 কিলোমিটার পারের জন্য জনসংখ্যার ঘনত্ব কতটুকু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের মনে আছে যে এক একটা স্কোয়ার, এই একটা স্কোয়ার, মনে করি এই স্কোয়ারের আন্ডারে আমরা মানে এখানে এল আর ডাব্লিউ আমরা কি ধরে নিয়েছি, ইকুয়াল ধরে নিয়েছি। তার মানে ওই স্ট্যান্ডার্ড ইউনিট অফ ক্যাপাসিটেন্স এটাকে কখন এই যে স্কোয়ার সিজি দ্বারা বলবো, তখন বলবো যখন হলো এল আর ডাব্লিউ ইকুয়াল। কিন্তু এই যে এরিয়া ক্যাপাসিটেন্স কিসের জন্য ছিল বলো দেখি? 1 মাইক্রোমিটার স্কোয়ারের জন্য ছিল না? মানে জনসংখ্যার ঘনত্ব 1 কিলোমিটার স্কোয়ারে কতটুকু সেটার বোঝায় না? জি স্যার। তেমনি এরিয়া ক্যাপাসিটেন্স বোঝাতে কি 1 মাইক্রোমিটার স্কোয়ারের মধ্যে কতটুকু। কিন্তু এই যে একটা বর্গ যে তৈরি হলো, তুমি যে একটা বর্গ কল্পনা করলা, এই বর্গের লেন্থ আছে, উইথ আছে, সেই দুটো সমানই হোক না কেন, যদি এই দুটার ভ্যালু যদি 2 ল্যামডা করে হয় বা 2 মাইক্রোমিটার করে যদি ধরলাম বা 5 মাইক্রোমিটার করে ধরলাম 5 মাইক্রোমিটার একটা স্কোয়ারের বর্ণন, তাহলে এটার এরিয়া কতটুকু হবে বলো তো? 5 5 করে হলো 25, শুধুমাত্র এই স্কোয়ারটা, তাই না? তো 25 কে আমরা গুণ দিব মানে কার সাথে ক্যাপাসিটেন্স বের করার জন্য? স্যার পার এরিয়া ক্যাপাসিটেন্স। এক্স্যাক্টলি, পার এরিয়ার ক্যাপাসিটেন্স দিয়ে। সেখানে কার তাহলে ক্যাপাসিটেন্স বের হবে ফাইনালি? একটা স্কোয়ারের, তাই না? জি স্যার। বুঝতে পারলাম কি বুঝাতে যাচ্ছি? তার মানে যে কোনো একটা স্কোয়ারের যদি আমরা ক্যাপাসিটেন্স বের করতে চাই, তাহলে ওই স্কোয়ারটার কি বের করতে হবে? এরিয়াটা বের করতে হবে, মানে গুণ করে দিতে হবে। তারপরে ওইটাকে গুণ করতে হবে কার দ্বারা? ওই যে এরিয়া ক্যাপাসিটেন্স দ্বারা। যদি গুণ করি তাহলেই পাই যাবো হলো আমরা ওই স্কোয়ারের স্ট্যান্ডার্ড ভ্যালু, মানে এই স্কোয়ার সিজি। এটা পাবো কখন? যখন ওই স্কোয়ারটার এরিয়াটাকে আমরা গুণ করবো হলো এরিয়া ক্যাপাসিটেন্স দ্বারা। ওকে, এই জিনিসটা কেউ বুঝুনি? স্যার আমি বুঝিনি, ক্লিয়ার না বিষয়টা। একটু আগে বলি, এই দেখো আমি একটা স্কোয়ার কল্পনা করলাম, এটা এল আর ডাব্লিউ ইকুয়াল। ওকে, এটা ধরে নিলাম হলো এর ভ্যালু হলো 5 মাইক্রোমিটার, এর ভ্যালু হলো 5 মাইক্রোমিটার। তাহলে এই স্কোয়ারটার এরিয়া কতটুকু? 25 মাইক্রোমিটার স্কোয়ার। হ্যাঁ, এখন 1 মাইক্রোমিটার স্কোয়ারে কতটুকু ক্যাপাসিটেন্স ফর্ম করে সেটার ভ্যালু দিয়ে দাও, সেটাকে কি বলে? এরিয়া ক্যাপাসিটেন্স, তাই না? এই যে এখানে বলে দেওয়া আছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -4 পিকোফ্যারাড পার মাইক্রোমিটার স্কোয়ার। এটা কি এরিয়া ক্যাপাসিটেন্স। তাহলে এই স্কোয়ারটার ক্যাপাসিটেন্স কতটুকু হবে বলো তো? এটা যদি আমি ধরি হলো 25 মাইক্রোমিটার স্কোয়ার, তাহলে এইটার ক্যাপাসিটেন্স কতটুকু হবে বলতে পারবা? যে স্যার তাহলে হচ্ছে হ্যাঁ, যে বলো। 4 ইনটু 10 টু দ্য পাওয়ার -4 এর সাথে 25 গুণ। এক্স্যাক্টলি, আর সেটাকে আমরা বলবো হলো স্ট্যান্ডার্ড ভ্যালু অফ ক্যাপাসিটেন্স বা
স্কোয়ার সিজি, কারণ একটা স্কোয়ারের আমরা ক্যাপাসিটেন্স বের করলাম, সেই জন্য এই যে একটা সামনে দেখো স্কোয়ার আর সিজি, এটাকে এই যে দেখো 25 কে গুণ করতে হলো 4 10 টু দি পাওয়ার -4 এবং এটা পেয়েছে কত 0.01 পিকোফ্যারাড। তার মানে এরিয়া ক্যাপাসিটেন্সের ইউনিট কি ছিল? পিকোফ্যারাড পার মাইক্রোমিটার স্কোয়ার, কিন্তু এখানে যে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটেন্স বের করলাম সেটার ভ্যালু কত পাইলাম আমরা? কিসে পাইলাম? ইউনিটটা কি পেলাম? পিকোফ্যারাডে, কারণ আমরা এরিয়াকে গুণ করছি, গুণ করার পরে মাইক্রোমিটার মাইক্রোমিটার চলে গেছে। বুঝতে পারছি কি? জি স্যার। ওকে, তো এটা তো পড়লাম কতটুকুর জন্য দেখছো, যে যখন 5 মাইক্রোমিটার টেকনোলজি, মানে লেন্থও 5 মাইক্রোমিটার, উইথও 5 মাইক্রোমিটার। এখন যদি সেকেন্ড টেকনোলজির কথা বলি, যে 2 মাইক্রোমিটারের ক্ষেত্রে, তখন কত হবে? 2 মাইক্রোমিটার গুণ হবে, তার মানে গুণফলটা এরিয়া কতটুকু পেলাম? 4 মাইক্রোমিটার। কিন্তু গেট ক্যাপাসিটেন্সের ভ্যালু বা এরিয়া ক্যাপাসিটেন্সের ভ্যালু কত ছিল? এটার ক্ষেত্রে 4 ছিল, এটার ক্ষেত্রে কত দেখো তো? 2 মাইক্রোমিটার টেকনোলজির জন্য কত? স্যার 8 8 ইন্টু 10 টু দি পাওয়ার -4, ওইটাই তোমার হলো এখানে বসায় দেওয়া হয়েছে, 8 ইন্টু 10 টু দি পাওয়ার -4। এটা হলো এরিয়া ক্যাপাসিটেন্স, এবং এই দুইটা কি হবে? এরিয়া এবং এই ক্যাপাসিটেন্স, এরিয়া ক্যাপাসিটেন্সের মধ্যে কি হবে? গুণ হবে। তাহলে পাবো কি আমরা? স্ট্যান্ডার্ড ভ্যালু। এই যে দেখো গুণ করছে, গুণ করে পাইছি হলো 0.0032 পিকোফ্যারাড। ওকে, বুঝতে পারছো কি? জি স্যার। ওকে, তো এখন আসি হলো আমরা, এটা তো আমরা পেলাম। এখন তোমার হলো বলে দেওয়া আছে, ধরো একটা ম্যাথের মধ্যে, যে এটা হলো তার উইথ, এইটা একটা লেয়ার মনে করো, এটার উইথ দিয়ে দেওয়া আছে, সেটা হলো ডাব্লিউ, এটা দিয়ে দেওয়া আছে, লেন্থ এটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা দেখো আরেকটা জিনিস এখানে দেখো বলে দেওয়া আছে, কিন্তু এই যে এখানে দেখো লেন্থ দিয়ে দেওয়া আছে কত? 30 ল্যামডা, উইথ দিয়ে দেওয়া আছে কত? লেন্থ দেওয়া আছে 20 ল্যামডা, উইথ দেওয়া আছে 30 ল্যামডা। তো এই টোটালটার এরিয়া কতটুকু সেটা বলতে পারবে কেউ? স্যার 20 60 into lambda। 3 lambda। হ্যাঁ, 60 20 ইন্টু 3 ল্যামডা বা 60 ল্যামডা। আচ্ছা, আমরা ধরলাম হলো যে এখানে ছোট ছোট আমরা স্কোয়ারে ভাগ করছি, ছোট ছোট স্কোয়ার। মনে করি স্কোয়ারের লেন্থ হলো 2 ল্যামডা ক্রস 2 ল্যামডা, তাহলে এখানে টোটাল স্কোয়ার কতগুলো পাবো? স্যার টোটাল স্কোয়ার কয়টা পাবো বা কয়টা স্কোয়ারে ভাগ করব এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে আমার। স্যার 15টা। হ্যাঁ, ওকে, 15টা কারেক্ট অ্যান্সার অবশ্যই। তোমার এটা তুমি হলো এভাবে বের করতে পারো, দেখো যেখানে ভ্যালুগুলো কই দেওয়া দেওয়া আছে, দেখো একটা মনে করো যে এরিয়া দিয়ে দেওয়া আছে, একটা মনে করো এরিয়া, যেটা হলো এটা মনে করো যে এরিয়াটা দিয়ে দেওয়া আছে 30 ল্যামডা স্কোয়ার, তাই তো? মনে করি টোটাল এরিয়াটা হলো 30 ল্যামডা স্কোয়ার, আর তুমি এটাকে ভাগ করবে কত? ছোট ছোট 2 ল্যামডা 2 ল্যামডার ছোট ছোট ব্লকে ভাগ করতে যাচ্ছ। ওকে, তাহলে এই ছোট যে স্কোয়ারটা সেটার এরিয়া কতটুকু? 4 lambda square। 4 ল্যামডা স্কোয়ার। তো এরকম এরকম ছোট ছোট স্কোয়ার এই ভিতর, এটার ভিতরে কতগুলো ড্র করা যাবে? 30 ভাগ 4 না? বড়টার এরিয়া যদি 30 হয়, ছোটটার এরিয়া যদি 4 হয়, তাহলে এই ছোট ব্লক, বড় যে এরিয়াটা আছে তার মধ্যে কতবার ড্র করা যাবে? 30 ডিভাইডেড স্যার বাই প্রায় 8টা। প্রায় 8টা। যদি এখানে 32 দেই তাহলে পুরো 8টাই পাওয়া যাবে। টোটাল তো সেরকম আর কি। আর আমরা একটা এরিয়া মানে একটা বর্গের জন্য কতটুকু ক্যাপাসিটেন্স সেটা আমরা বের করতে পেরেছি কি একটু আগে? এই যে দেখো বের করা কিন্তু শিখে গেছি, বুঝতে পারলাম? মানে একটা বর্গের জন্য কতটুকু বের করা শিখে গেছি, তাহলে এটার ভিতরে কতটুকু বর্গ আছে সেটাকে যদি যদি গুণ করে দিই তাহলে কি পাবো বলো দেখি? টোটাল ক্যাপাসিটেন্সটা পাবো না? জি স্যার। মানে জি স্যার। আমি তোমাকে বলি যে কেন আমরা এই এত কষ্ট করতেছি, আমরা তো ডিরেক্ট স্কোয়ার মানে এটার এরিয়া পেয়ে গেলাম, এই এরিয়াকে আমরা ওই এরিয়া ক্যাপাসিটেন্স দ্বারা গুণ করে দিলেই তো হয়ে যেত। কিন্তু কি তোমাদের পরীক্ষার খাতায় ইয়াগুলো দেওয়া থাকবে না, রিলেট মানে এই যে এই টেবিলটা দেওয়া থাকবে না,
এই ভ্যালুগুলো দেওয়া থাকবে না তোমাদের পরীক্ষার খাতায়। এই যে একটু আগে যে ক্যালকুলেট করলাম স্ট্যান্ডার্ড ভ্যালু, এটা দিয়ে দেওয়া থাকবে। আর এটা যদি দিয়ে দেওয়া থাকে তাহলে তোমাদেরকে কি করতে হবে? স্ট্যান্ডার্ড ভ্যালু বলতে কি বোঝায় বলো তো? একটু আগে নিলয় তুমি আমাকে বলতে পারবো যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা কার জন্য বের করলাম, একটা কিসের জন্য বের করেছি? স্ট্যান্ডার্ড ভ্যালু আমরা একটা স্কোয়ারের জন্য বের করছি। এক্স্যাক্টলি। তো ওইটার ভ্যালু যদি দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা একটা যে কোনো ধরনের একটা এরিয়া দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে বের করতে পারবো ওইটার ক্যাপাসিটেন্স কতটুকু? একটা স্কোয়ারে দিয়ে দেওয়া আছে, 2 ল্যামডা ক্রস 2 ল্যামডার জন্য দিয়ে দেওয়া আছে। তো মনে করে একটা এরিয়া দেওয়া আছে 32 ল্যামডা স্কোয়ার, সেটার ক্যাপাসিটেন্স কতটুকু সেটা বের করবে কিভাবে বলো তো? তো তাহলে হচ্ছে যে ওইটাকে যতগুলা স্কোয়ারে ভাগ করা যায় সেটা দিয়ে গুণ। এক্স্যাক্টলি। তো এটাই এখানে করছে দেখো, 20 ইন্টু 3 ল্যামডা পাই হলো 60 ল্যামডা। এই যে দেখো উইথ আর লেন্থ কে গুণ করে পাইছে হলো 60 ল্যামডা, এটা উপরেরটা হলো 60 ল্যামডা, আর ভাগ দিয়েছে কত? একটা স্কোয়ারের এরিয়া কত? 2 ল্যামডা ক্রস 2 ল্যামডা। ভাগফল পেয়েছে কত? 15। এই যে দেখো ওরা এখন কি করেছে, রিলেটিভ এরিয়া এটা ধরেছে হলো 15। রিলেটিভ এরিয়া বলতে যে কয়টা স্কোয়ার আছে সেটাকে রিলেটিভ এরিয়া বলছে 15। আর এই যে রিলেটিভ ভ্যালু অফ সি এটা দিয়ে দেওয়া ছিল, এই যে এখানে বসাই দিয়েছে হলো 0.0000750। এটা গুণ করে ফাইনালি পাইছে কত? এইটা। বুঝতে পারলাম? মানে এই ভ্যালুটা দিয়ে দেওয়া ছিল, রিলেটিভ এরিয়াটা আমরা বের করলাম আর সেটাকে গুণ করলাম কত দিয়ে? ওই আগের ভ্যালুটা দিয়ে। সেই ক্ষেত্রে আমরা পেলাম কি 1.11 স্কোয়ার সিজি। এরকম আর কি যদি তোমার হলো অন্যান্য ক্ষেত্রেও বের করতে চাও সেটা ওইখানে পেয়ে যাবা। এখন এটা হলো একেবারেই কমপ্লেক্স একটা জিনিস, এটার অনেকগুলো ইয়ে আছে। তাও যে দেখো মেটালের বাইর করতে বলছে ফার্স্টে, তো মেটালটার এরিয়া কতটুকু দেখা দেওয়া আছে দেখছো? এটা হলো মেটাল, কিন্তু মেটালের এরিয়া কতটুকু দেওয়া আছে বলো দেখি? 300 ল্যামডা স্কয়ার। সেটাকে আমরা ভাগ দেব কি দিয়ে? একটা ছোট ব্লকের স্কয়ার কত, মানে এরিয়া কতটুকু? 4 ল্যামডা স্কয়ার। 4 ল্যামডা স্কয়ার। এই যে দেখো ওইটাকে ওরা গুণ দিয়েছে হলো, এই যে দেখো 7 ভাগ করে কত পেয়েছে দেখো, 300 কে 4 দ্বারা ভাগ দিলে 75। তো মেটালের যে ক্যাপাসিটেন্স সেটা পেয়েছি কত? এই যে 75 ইনটু এই যে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা এটা দিয়ে দেওয়া থাকবে, সেটা গুণ করার পর এটা পেয়েছে। ওকে, জি স্যার। আচ্ছা এখন আরেকটা দেখি, আরেকটা বের করার চেষ্টা করি যে পলিসিলিকনের এরিয়া কতটুকু। একটা পলিসিলিকনের এরিয়া কতটুকু সেটা বের করার চেষ্টা করি। এই যে দেখো পলিসিলিকন কোথায় কোথায় আছে দেখতে পাচ্ছ কি তোমরা? পলিসিলিকন যদি তোমরা দেখতে না পাও আমি তোমাকে ড্র করে দেখাই। এখানে একটু কঠিন আর কি, তাও তোমরা একটু দেখার চেষ্টা করো যদি বুঝতে পারো। এইখানে একটা পলিসিলিকন আছে, এইখানে পলিসিলিকন আছে, এবং এইটা ওরা গুণ করে যে দেখো 4 ইন্টু 4 16, তারপর এখানে হলো 1 ল্যামডা ইন্টু 2, আর এখানে হলো 2 ল্যামডা ইন্টু 2 ল্যামডা, এবং ফাইনালি ওরা পাইছে হলো এই যে 22 ল্যামডা স্কোয়ার। তো যা হোক এখানে এটা অনেক কমপ্লেক্স দাঁড়াচ্ছে তোমাদের জন্য, হয়তো বুঝতে একটু সমস্যা হবে, কিন্তু এই যে ফার্স্টের দিকের গুলো কি বুঝতে পেরেছো সবাই? পরীক্ষার খাতায় এটা যদি কোশ্চেন থাকে তাহলে কিরকম ভাবে থাকতে পারে যে এরিয়া ক্যাপাসিটেন্স কি সেটা বর্ণনা করো, অথবা রিলেটিভ ক্যাপাসিটেন্স কি সেটা বর্ণনা করো। তারপরে হয়তোবা দিয়ে দেওয়া থাকতে পারে এই যে একটা ইয়া দিয়ে দেওয়া আছে সাবস্ট্রেট, বা একটা সিম্পল এরিয়া দেখা দেওয়া হয়েছে, বলতে পারে যে সেটার ক্যাপাসিটি মানে ক্যাপাসিটেন্স কতটুকু সেটা বের করো। তোমরা কি পারবা সেটা বের করতে? ফার্স্টে কি করবা, ওই যে পুরো এরিয়াটা বের করবা, তারপর সেটাকে পুরো রিলেটিভ এরিয়া বের করবা, কি পুরো এরিয়াটাকে একটা স্কোয়ারের এরিয়া কতটুকু সেটা দ্বারা ভাগ দিবা, তাহলে পেয়ে যাবে হলো কতগুলো ব্লক আছে, সেটাকে তোমার হলো ওই যে স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা দেয়া থাকবে সেটা দ্বারা কি মাল্টিপ্লিকেশন করবা। ওকে, জি স্যার। তো হ্যাঁ তোমাদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু এত ইয়ার কিছু। স্যার, হ্যাঁ রিলেটিভ সি এর ভ্যালুটা কি এটা কোশ্চেনে দেওয়াই থাকবে? হ্যাঁ, রিলেটিভ সি এর ভ্যালুটা দিয়ে দেওয়া থাকবে যদি হলো এই ধরনের ম্যাথগুলো করি। ওকে, আর যদি তোমার হলো বলে দেওয়া থাকে যে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটেন্স কি সেটা বের করতে বলো, তখন হলো এটা দিয়ে দেওয়া থাকবে। তাছাড়া এমনিতে পরীক্ষার খাতায় যদি এরকম করে দিয়ে দেওয়া থাকে যে এরিয়া দিয়ে দেওয়া আছে একটা, সেটার ভ্যালুটা বের করো, সেক্ষেত্রে স্কোয়ার সিজি এর ভ্যালুটা তোমার হলো বলে দেওয়া থাকবে।
তখন হলো তোমাদের খালি বর্গের মানটা বের করতে হবে, আর তারপরে কি করতে হবে সেটাকে গুণ করলেই তোমার হলো পেয়ে যাবে। ওকে, বুঝতে জি, পারছো? স্যার। কিন্তু স্যার তবে ওই হচ্ছে যে, হ্যাঁ বলো। হ্যালো, মানে মানে কয়টা স্কোয়ারে আমি ভাগ করব সেটা বের করতে গেলে তো ওই রিলেটিভটাকে মানে হুম। একটা স্কোয়ারের এরিয়া দিয়ে আমি ভাগ করব, তাই না? যে হচ্ছে কয়টা স্কোয়ারে আমি এটাকে ডিভাইড হ্যাঁ, করতে পারি। কয়টা স্কোয়ারে ডিভাইড করতে পারি এটা বের করবো হলো, টাইম প্রায় শেষ হয়ে গেল স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমার হলো টোটালটাকে আমরা টোটালটার এরিয়া বের করব, তারপরে সেটাকে ভাগ দিব হলো একটা স্কোয়ারের এরিয়া দ্বারা, তাহলে আমরা কয়টা স্কোয়ারে ভাগ করতে পারবো সেটা পেয়ে যাবো, এই যে 15। ওকে, আর তাও এতটা টেনশনের কিছু নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যে এরিয়া ক্যাপাসিটেন্স কি, এই ইকুয়েশনটা এটা থেকে কিভাবে এই যে এরিয়া ক্যাপাসিটেন্স বের করা যায়, তারপরে হলো এই ভ্যালুগুলো